আলুশ কুসুমের ভাতকাপড়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার আগেই এবার ইন্দ্রাণী গাঙ্গুলির হার্ট অ্যাটাক করার খবর এলো গ্রামে। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গাঙ্গুলি হাউস থেকে সমস্ত বড়দের আশীর্বাদ নিয়ে আয়ুষ এবং কুসুম বেরিয়ে আসে। এরপর অভিমন্যু রায় চৌধুরী তাদের নিজের গ্রামে নিয়ে যান। সেখানে অনুশ্রীর পিসিমনি মন্দিরে হাতে বরণের থালা নিয়ে আয়ুষ ও কুসুমের অপেক্ষায় বসে থাকেন। আয়ুষ এবং কুসুম বাড়িতে পৌঁছানো মাত্রই তিনি তাদের সাদরে বরণ করে ঘরে তুলে নেন। এরপর কুসুমকে আনুষ্ঠানিকভাবে নতুন বধূ হিসেবে সমস্ত রীতিনীতি মেনে বরণ করা হয়। তারপর অভিমন্যু রায় চৌধুরী বলতে থাকেন, দেখো মা, যদিও এই বরণটা তোমার গাঙ্গুলি হাউসেই হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়তো তোমার ভাগ্যে ছিল না। তবে অন্তত ইন্দ্রাণীর হাত থেকে তোমার যে কষ্ট জুটেছিল সেটা এখানে আর হবে না। আমি সেটা খুব ভালো করেই জানি, তাই তুমি কোনো দুঃখ পেও না। হয়তো তোমার আর আয়ুষের ভাগ্যে এভাবেই লেখা ছিল। আর একবারের জন্য এটাকে অন্যের বাড়ি বলে মনে করবে না। এটা যেমন অনুশ্রীর বাড়ি, ঠিক তেমনি আজ থেকে তোমারও বাড়ি। এরপর অনুশ্রীর পিসিমনি বলতে থাকেন, দেখো, আজকে যতক্ষণ পারো তোমরা একে অপরের মুখ দেখে সময় কাটাও। তবে সন্ধ্যা হয়ে যাওয়ার আগেই আমাদের একটা কাজ করতে হবে। আমার তো মনে হচ্ছে ওদের এখনও ঠিকমতো আশীর্বাদ করা হয়নি, কোনো রীতিনীতি পালনও করা হয়নি। তাহলে চলুন, আমরা যারা বড়রা আছি সবাই মিলে হাতে হাতে ওদের আশীর্বাদ করে দিই। এরপর কুসুম এবং আয়ুষকে প্রাণভরে আশীর্বাদ করা হয়। সেই সময় শুভশ্রী বলতে থাকে, আরে, আমাদের বাড়িতে আজ দুজন নতুন অতিথি এসেছে। তার পাশাপাশি কুসুম যেমন আমার বোন তেমনি আমার বরজাও। তাহলে তাদের আশীর্বাদের অনুষ্ঠানে আমরা থাকব না, সেটা কি করে হয়? এরপর সবাই মিলে প্রাণভরে কুসুম এবং আয়ুষকে আশীর্বাদ করতে থাকে। তখন একজন বলতে থাকে, মা, আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ করছি। তুই সুখী হো, তুই এভাবেই সকলের মন জয় কর এবং সব সময় নিজের সাহস, ভালোবাসা আর সততার মাধ্যমে সবাইকে রক্ষা করো। কুসুম তখন বলতে থাকে, কর্তা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। আমি যেন একদিন ঠিকই ছোট সাহেবকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারি। আমি যেমন করে এই পরিবারের সকলের মন জয় করেছি, ঠিক তেমনভাবেই আমি দেবীমার মনও জয় করতে চাই। আমি গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়ার যোগ্য, সেটা অন্তত দেবীমাকে একদিন বুঝিয়ে দিতে চাই। এরপর আয়ুষ এবং কুসুম সেখান থেকে একসঙ্গে চলে আসে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি ক্ষিপ্ত হয়ে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। রাগে কাঁপতে কাঁপতে বলতে থাকে, এত বড় দুঃসাহস! একটা কাজের মেয়ে রীতিমতো আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল। আলুশ অতীতের সমস্ত সম্পর্ক, সমস্ত স্মৃতি ভুলে গেল শুধুমাত্র এই মেয়ের হাত ধরার জন্য। ও নিজের মাকেও অস্বীকার করে দিল। যে মা ওকে হাতে শিখিয়েছে, জীবনকে নতুন করে চিনতে শিখিয়েছে, নিজের হাতে মানুষ করেছে, সেই মাকে ছেড়ে আজ ও চলে যেতে পারল। কিন্তু তুমি ভেবো না, কুসুম সরকার, আমার কাছ থেকে আমার ছেলেকে নিয়ে গিয়ে তুমি আমাকে দুর্বল করে ফেলেছ। বরং তুমি নিজের সবচেয়ে বড় ভুল করে ফেলেছ। নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছ। এবার তুমি দেখবে ইন্দ্রাণী গাঙ্গুলি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমার ছেলেকে আমি যেভাবেই হোক আবার নিজের কাছে ফিরিয়ে আনব। এরপর দেখা যায়, সন্ধ্যা গড়িয়ে রাত হতেই অনুশ্রী পিসিমনি বলতে থাকে, খবরদার আজুস, কোনো রকম তালবাহানা করে এই আচার অনুষ্ঠানের নিয়ম ভাঙার চেষ্টা করবে না। সব নিয়ম তোমাকে মেনেই চলতে হবে। যদি কোনো নিয়ম ভঙ্গ করো তাহলে তার ফল কিন্তু মোটেও ভালো হবে না। তাই আমি আগেই তোমাকে সাবধান করে দিচ্ছি। আর কুসুম, তুমিও ওকে প্রশ্রয় দেবে না। আমি জানি আজুস ছেলে মানুষই করবে, কিন্তু তুমি ওকে বুঝিয়ে শুনিয়ে আটকে রাখবে। ঠিক সেই সময় ঈশান হেসে বলতে থাকে, দেখ ভাই, আমার তো এসব দেখে হাসিই পাচ্ছে। এসব নাকি করলে মঙ্গল হবে? এখনকার যুগে এসব কে আর মানে? তারপর ঈশান আবার মজা করে বলে, বড়দের সামনে না হয় কিছু করা যাবে না, কিন্তু কুসুমকে একটু ভয় দেখালে কেমন হয়? ও তো এমনিতেই খুব ভয় পায়। ঠিক সেই পরিকল্পনা করেই গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার সুযোগে আজুস ভূতের সাজে, হাতে টর্চ নিয়ে চুপি চুপি কুসুমের ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকতেই কুসুম হঠাৎ ভূত ভেবে জোরে চিৎকার করতে যায়। ঠিক সেই মুহূর্তে আজুস তাড়াতাড়ি কুসুমের মুখ চেপে ধরে ফিসফিস করে বলতে থাকে, আরে আরে, চিৎকার করছো কেন? আমি আজুস। সবাইকে জাগিয়ে তুলবে নাকি? আমি শুধু তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছি। তখন কুসুম বুঝতে পারে যে ভূত নয়, আজুসই এসেছে।
কিন্তু ঠিক সেই সময় বাইরে কারো পায়ের শব্দ শুনতে পেয়েই আজুস আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এরপর কুসুমের চোর চোর বলে চিৎকার শুনে অনুশ্রী পিসিমনির ঘুম ভেঙে যায়। তিনি তাড়াতাড়ি উঠে বলতে থাকেন, কি হয়েছে? বাড়িতে কি চোর ঢুকেছে? চলো সবাই মিলে দেখে আসি কে সেই চোর। ঠিক সেই সমঝের মধ্যেই আজুস নিজের সঙ্গে আনা সমস্ত জিনিসপত্র লুকিয়ে ফেলে এবং এমনভাবে অভিনয় করতে থাকে যেন কিছুই জানে না। তারপর সে ঘুম ঘুম চোখে এসে বলতে থাকে, কি ব্যাপার পিসিমনি? হঠাৎ এত চিৎকার চেঁচামেচি কেন? শুনলাম কুসুম বলছে চোর ঢুকেছে। আসলে কি হয়েছে? ঠিক সেই সময় কুসুমের মনে সন্দেহ আরও বেড়ে যায়। সে মনে মনে বলতে থাকে, ছোট সাহেব নিশ্চয়ই খুব চালাকি করে সবকিছু লুকিয়ে ফেলেছেন। কিন্তু আমি ঠিকই প্রমাণ করব যে চোর সেজে আমার ঘরে ঢুকেছিল আপনি। কেন যে এমন ছেলেমানুষি করেন সেটা আমার মাথাতেই লোকে না। আজকের রাতটুকুও আপনার ধৈর্য হল না। চোরের বেশ ধরে আমার ঘরে ঢুকে আমার মুখ চেপে ধরেছিলেন, সেটা আমি খুব ভালো করেই প্রমাণ করতে পারব। ঠিক তখনই কুসুম বলতে থাকে, পিসিমনি, এখানে কোনো আসল চোর ছিল না। আমার মনে হচ্ছে চোরের ছদ্মবেশে ছোট সাহেবই আমার ঘরে এসেছিলেন। আর খুব তাড়াতাড়ি আমি সেটা প্রমাণ করে দেব। তখনই ঈশান বলতে থাকে, একদম মিথ্যে কথা বলবে না। আমার ভাইকে এভাবে দোষারোপ করার আগে ভালো করে ভেবে বলো। কারণ ভাই তো এতক্ষণ আমার পাশেই শুয়েছিল। আমরা কিছুক্ষণ আগেই গল্প করতে করতে ঘুমিয়েছি। ভাই যদি আমার পাশ থেকে উঠে যেত তাহলে আমি অবশ্যই টের পেতাম। তাই কোনো প্রমাণ ছাড়া আমার ভাইদের বিরুদ্ধে এমন অভিযোগ করো না। এরপর দেখা যায় আয়ুষ কুসুমের ভাতকাপড়ের অনুষ্ঠানের জন্য বেশ আয়োজন করে ফেলে অনুশ্রী পিসিমনির সঙ্গে করেন। অনুষ্ঠান শেষে অনুশ্রী বলতে থাকে, কোনো রকম ত্রুটি যাতে না থাকে সেটা খেয়াল রাখবে। তার কারণ আমার মেয়ের ভাগ্যে এই প্রথম এমন অনুষ্ঠান। কোনো আয়োজনে কোনো ত্রুটি থাকতে পারবে না। ঠিক সেই সময়ই কুসুমকে যখন সুন্দর করে তৈরি করে সেখানে নিয়ে আসা হয় এবং সেখানে আনার পর অনুশ্রী বলতে থাকে, এবার তুমি বলো, বড় ভাসুরের হাতে ভাত ও কাপড়ের থালা তুলে দিয়ে বলো যে আজ থেকে আমি তোমার ভাতকাপড়ের দায়িত্ব নিলাম। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন কুসুমের হাতে ভাতকাপড়ের থালা তুলে দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ঈশানের কাছে সিদ্ধার্থের ফোন আসে। হঠাৎ করেই সে সেখান থেকে কিছুটা দূরে সরে যায় এবং সেখানে গিয়ে কথা বলতে গিয়ে নেটওয়ার্কের কারণে কোনো রকম কিছুই শুনতে না পেরে এক পর্যায়ে সিদ্ধার্থ বলতে থাকে, আমি তো গ্রামে ফোন করার চেষ্টা করছি, কিন্তু গ্রামে ওদের সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না। বৌদি, তুমি কি একটু শান্ত হওয়ার চেষ্টা করবে? এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে। বৌদি, তুমি এভাবে হাইপার হয়ে রীতিমতো কি করলে বলো তো? আমার যা মনে হচ্ছে তুমি এত বেশি টেনশনের কথা ভাবতে গিয়ে নিজের এত বড় একটা ক্ষতি করে ফেলেছ। সে সময় মীনাক্ষী যখন সেই সুযোগকে কাজে লাগিয়ে বলতে থাকে, যদি তুমি সব সম্পত্তি যা কিছু তোমার আছে সব আমার নামে ট্রান্সফার করে দাও। কারণ তোমার যে অবস্থা তাতে আমার মনে হয় না যে তুমি হাসপাতাল থেকে ফিরে আসবে। আমার তো মনে হচ্ছে তোমার মৃত্যু নিশ্চিত। কারণ তুমি মরে গেলেও তোমার দুই ছেলে তোমার দিকে ফিরে আসবে না, তাই না? ঠিক সেই সময়েই ইন্দ্রাণী গাঙ্গুলিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই সিদ্ধার্থ আবারও ফোন করে বলতে থাকে, তাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বারবার করে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, আর তারা নিজেদের মধ্যেই মশগুল হয়ে আছে। একবারও জানার চেষ্টা করছে না যে যে মানুষটাকে তারা এই বাড়িতে ফেলে রেখে এসেছে সেই মানুষটার উপর কত বড় ঝড় বয়ে যাচ্ছে। তারা নিজেদের আনন্দ নিয়ে এতটাই মেতে উঠেছে যে একবারও খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি। তারপর সিদ্ধার্থ বলতে থাকে, আজকে বৌদির হার্ট অ্যাটাক হয়েছে এবং আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। যত শীঘ্র সম্ভব আমি তোদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যদি তোদের জন্য উনি সত্যিই কোনো ভালো কিছু করে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে আয়। তোরা যদি সামনে না থাকিস তাহলে হয়তো তাকে আর বাঁচানো যাবে না, বুঝতে পারছিস? ঠিক সেই সময়েই ঈশান ভীষণ চিন্তিত হয়ে এসে দেখে আয়ুষ কুসুমের হাতে ভাতকাপড় তুলে দিচ্ছে। তখনই ঈশান দৌড়ে এসে বলতে থাকে, ভাই, দাদা, সর্বনাশ হয়ে গেছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে, কি হয়েছে? ঈশান, চুপ করে থাকিস না, বল। তখন ঈশান বলতে থাকে, মা হার্ট অ্যাটাক করেছে। মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাকা ফোন করে বলেছে যত শীঘ্র সম্ভব আমাদের এক্ষুনি শহরে ফিরে যেতে হবে।
ভাই, রাগ করে থাকিস না। আমাদের মায়ের সঙ্গে যতই রেষারেষি হোক না কেন, এই মুহূর্তে মায়ের পাশে থাকাটা আমাদের প্রয়োজন। ঠিক সেই সময় আয়ুষ কুসুমের দিকে তাকিয়ে বলতে থাকে, চলো কুসুম। কুসুমও আর কোনো কথা না বলে আয়ুষের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়।